রণজয়কে বিয়ে করার পর অঙ্কিতা শ্বশুর বাড়িতে চলে আসে। আর শ্বশুর বাড়িতে সে তার শ্বশুর মশাই, শাশুড়ি মা, বড় যা, বড় ভাসুর এবং রণজয়ের সঙ্গে থাকতে শুরু করে। শ্বশুর বাড়িতে আসার পর 2-1 সপ্তাহ বেশ ভালোই কাটে। কিন্তু অঙ্কিতা শ্বশুর বাড়িতে থাকতে মোটেই ভালো লাগে না, কারণ তার সবসময় নিজের বাবা মা এবং পরিবারের কথা মনে পড়ে। তাই বারে বারে সে বাপের বাড়িতে ফোন করতে থাকে। আমার ভালো লাগছে না মা, আমার বিয়ে হয়ে গেছে বলে তোমরা কি আমাকে ভুলে গেছো? আমার সব সময় তোমাদের কথা মনে পড়ছে। তোমরা আমার শ্বশুর বাড়িতে এসো, আমি তোমাদেরকে দেখতে চাই। এভাবেই অঙ্কিতা বারে বারে তার পরিবারকে নিজের শ্বশুর বাড়িতে আসার জন্য জোর করতে থাকে। এর ফলে কয়েকদিনের মধ্যেই অঙ্কিতার 2 ভাই বোন সুস্মিতা এবং শুভদীপ তার শ্বশুর বাড়িতে এসে উপস্থিত হয়। আর অঙ্কিতা তার ছোট ভাই বোনকে দেখে খুবই খুশি হয়। যাক, তোরা এসেছিস, তোদেরকে দেখে আমি খুব খুশি হয়েছি। শ্বশুর বাড়িতে এসে আমি সবচেয়ে বেশি তোদের দুজনকে মিস করছিলাম। আয় এখানে বস, আর কি খাবি বল, আমি এখনই রান্না করে নিয়ে আসছি। আরে দিদি, এতদিন পর তোর বাড়িতে এলাম আর তুই আমাদেরকে বসিয়ে রেখে এখন রান্না করতে যাবি কেন? তোর বাড়িতে কি অন্য কেউ নেই? কোথায় একটু বসে আমাদের সঙ্গে গল্প করবি তা নয়, এখন আবার রান্নাঘরে কাজ করতে যাবি? ছেড়ে দে, তার চেয়ে বরং আমরা কিছুই খাবো না, তুই আমাদের সঙ্গে বসে একটু গল্প কর তো। হ্যাঁ দিদি, আমাদের জন্য বেকার বেকার তোকে কষ্ট করতে হবে না। শ্বশুর বাড়িতে থাকতে কেমন লাগছে বল? আর এখানে থাকতে তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, তা বললে হয় নাকি? তোরা এত দূর থেকে এসেছিস, তোদের তো নিশ্চয়ই খিদে পেয়ে গেছে। আমি এভাবে তোদেরকে শুধু মুখে কিভাবে বসিয়ে রাখতে পারি? আগে তোরা কিছু একটা খেয়ে নে, তারপর তো গল্প হবেই। এমন সময় অঙ্কিতার বড় যা পিয়ালি বলে, ঠিক আছে ছোট, তুই বসে তোর ভাই বোনেদের সঙ্গে গল্প কর, কোনো অসুবিধা নেই। কারণ সত্যিই তো বিয়ের পর প্রথমবার তোর ভাই বোন আমাদের বাড়িতে এলো, আর এতদিন পর তোর ছোট ভাই বোনের সঙ্গে দেখা হয়েছে যখন, তখন ওদের সঙ্গে বসে গল্প কর। তুই বরং আমাকে বল তোর ভাই বোনের জন্য কি রান্না করতে হবে, আমি এখনই রান্না করে নিয়ে আসছি। এই শুনে অঙ্কিতা এবং তার ভাই বোন প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর শুভদীপ এবং সুস্মিতা 2 ভাই বোনই একের পর এক খাবারের অর্ডার দিতে শুরু করে। ঠিক আছে, তাহলে তুমি আমার জন্য লুচি, ছোলার ডাল, ডিম ভাজা, আলু ভাজা আর সাথে গরম গরম চা করে নিয়ে এসো। আর এই খাবারগুলো রান্না করতে তো তোমার সময় লেগে যাবে, তাই তুমি আগে আমাকে ঠান্ডা কোনো খাবার দিয়ে যাও। আইসক্রিম কিংবা কোল্ড ড্রিঙ্কস দিলেই চলবে, কারণ অনেক দূর থেকে এসেছি তো, তাই জন্য গলাটা একদম শুকিয়ে গেছে। আর আমার জন্য গরম গরম চাউমিন, এগ রোল, পাস্তা, বার্গার আর স্টিম মোমো মোটামুটি 20টা মতো বানিয়ে দিলেই হবে। আপাতত এতটাই। আর হ্যাঁ, আগে আমাকে কোল্ড কফি বানিয়ে দিয়ে যাও। সুস্মিতা এবং শুভদীপের কথা শুনে অঙ্কিতার বড় যা পিয়ালি প্রচন্ড পরিমাণে অবাক হয়। কিরে, তোরা এত কম কম করে খাবারের নাম বললি কেন? আগে তো তোরা সন্ধ্যাবেলা করে অনেক বেশি বেশি করে খাবার খেতিস। আজকে প্রথমবার আমার শ্বশুর বাড়িতে এলি আর এত কম কম করে খাবার খেলে হবে? আমার তো মনে হচ্ছে তোরা দুজনে লজ্জা পাচ্ছিস। আরে আমার বড় যা কিন্তু একেবারে আমার দিদির মতো, আমাকে খুব ভালোবাসে। আর এটাও তো তোদের দিদিই হবে। তোদের আরো যা যা খাওয়ার ইচ্ছে হয় দিদিকে বলে দে, দিদি এখনই বানিয়ে নিয়ে এসে দেবে। এই শুনে সুস্মিতা এবং শুভদীপ আরো বেশি বেশি করে খাবারের নাম বলে দেয়। আর যা শুনে পিয়ালির প্রচন্ড পরিমাণে রাগ হয়। কি সর্বনাশ, আমি এদের জন্য রান্না করে দেব বলেছি বলে এরা তো একদম লম্বা লিস্ট আমাকে ধরিয়ে দিল। আর তবুও অঙ্কিতার মনে হচ্ছে এর 2 ভাই বোন কম খাবার খাওয়ার কথা বলছে। এখানে বেশিক্ষণ আর দাঁড়িয়ে থাকা চলবে না, না হলে এরা আরো খাবারের অর্ডার দেবে। আমি বরং তাড়াতাড়ি করে এখান থেকে কেটে পড়ি। এই বলে পিয়ালি রান্নাঘরে চলে যায়। আর সে ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে দাঁড়িয়ে একের পর এক রান্না করতেই থাকে। অন্যদিকে অঙ্কিতা মাঝে মধ্যে রান্নাঘরে এসে তার ভাই বোনেদের জন্য খাবার নিয়ে চলে যায়। আর সে খাবার খেতে খেতে তার 2 ভাই বোনের সঙ্গে অনেক অনেক গল্প গুজব করতে থাকে। এভাবেই দেখতে দেখতে রাত হয়ে আসে। আর রাত্রিবেলা সুস্মিতার 2 ভাই বোন মটন বিরিয়ানি খাওয়ার জন্য আবদার করে। কিন্তু অঙ্কিতার বড় জায়ের শরীর খারাপ লাগায় সে কিছুতেই আর রান্না বান্না করতে চায় না। কিছু মনে করিস না ছোট, সেই সন্ধ্যাবেলা থেকে আমি এখনো পর্যন্ত রান্নাঘরেই ছিলাম তো। আর 3-4 ঘন্টা ধরে রান্নাঘরে থেকে আমার প্রচন্ড পরিমাণে পায়ে ব্যথা করছে আর কোমরেও খুব ব্যথা করছে। জানি না, আমার মনে হচ্ছে হয়তো আমার জ্বর আসবে, তাই আমি এখন আর রান্না বান্না করতে পারবো না রে ছোট, তুই বরং নিজেই রান্নাটা করে নে। আরে দিদি, আসলে তোমাকে কি বলবো, আমি তো বিরিয়ানি রান্না করতেই পারি না। আমি যদি বিরিয়ানি রান্না করতে পারতাম তাহলে তো আর তোমাকে বলতাম না, আমি নিজে হাতেই রান্না করে আমার ভাই বোনেদের বিরিয়ানি খাওয়াতাম। ঠিক আছে, তুমি যদি বিরিয়ানি রান্না করতে না পারো তাহলে তুমি বরং আমার ভাই বোনেদের জন্য চিকেন কষা ভাত আর মটন কষা রান্না করে দাও, তাহলেও হবে।
আমি এখন কোনো রকম রান্না বান্না করতে পারবো না রে ছোট। আমি বললাম তো আমার প্রচন্ড পরিমাণে শরীর খারাপ লাগছে, তুই বিশ্বাস কর, আমি সত্যি বলছি। দেখলেন তো মা, আমার ভাই বোন প্রথমবারের মতো আমার শ্বশুর বাড়িতে এসেছে, কিন্তু আপনাদের বাড়িতে এসে আমার ভাই বোন খুব ভুল করে ফেলেছে। আমার ভীষণ খারাপ লাগছে। আমি এদের পছন্দ মতো খাবার এদেরকে খাওয়াতে পারবো না। এরা কত বড় মুখ করে বললো বিরিয়ানি খাবে। আরে দিদি ছাড় না, তুই এত চাপ নিচ্ছিস কেন? আমরা না হয় কালকে বিরিয়ানি খাবো, যদি আমাদের জন্য, তুই বরং আমাদের জন্য হালকা কোনো খাবার রান্না করে নে, কেমন? তোরা যখন বলেছিস বিরিয়ানি খাবি, তাহলে আমি তোদেরকে বিরিয়ানি খাওয়াবো। আমি এখনই তোদের জামাইবাবুকে ফোন করছি আর তোদের জন্য বিরিয়ানি নিয়ে আসতে বলছি। তোদের জন্য 6 প্লেট বিরিয়ানি নিয়ে আসলে হবে তো? 6 প্লেট বিরিয়ানির কথা শুনি দেবমিতা দেবী একেবারে চমকে ওঠে। বৌমা থাক, এখন রণজয়কে ফোন করে শুধু শুধু বিরক্ত করতে হবে না। আর তাছাড়া বাইরে থেকে 6 প্লেট বিরিয়ানি কিনতে গেলে যা টাকা লাগবে, সেই টাকা দিয়ে বাড়িতেই আমরা অনেক বেশি পরিমাণে বিরিয়ানি রান্না করে নিতে পারবো, আর আমরা সবাই মিলে খেতেও পারবো। তাই আমিই বরং আজকে বিরিয়ানি রান্না করে দিচ্ছি। তুমি আমার সঙ্গে রান্নাঘরে চলো আর আমার হাতে হাতে একটু সাহায্য করে দাও। ঠিক আছে মা, আপনি চলুন, আমি একটু বাদেই রান্নাঘরে যাচ্ছি। আর আপনাকে অনেক ধন্যবাদ মা, আমার ভাই বোনেদের আবদার রাখার জন্য। এই শুনে দেবমিতা দেবী রান্নাঘরে চলে যায়, কিন্তু সে অঙ্কিতাকে বারে বারে রান্নাঘরে ডাকলেও অঙ্কিতা কিছুতেই রান্নাঘরে যেতে চায় না। সে তার ভাই বোনেদের সঙ্গে টিভি দেখতে দেখতে হাসি ঠাট্টা করতে ব্যস্ত থাকে। এর ফলে দেবমিতা দেবীকে একাই রান্নাঘরের কাজ করতে দেখে পিয়ালির ভীষণ পরিমাণে খারাপ লাগে। তাই পিয়ালি অসুস্থ শরীর নিয়েই রান্নাঘরে এসে শাশুড়ি মাকে সাহায্য করে। আর রাত্রিবেলা বিরিয়ানি রান্না হয়ে গেলে অঙ্কিতা এবং তার 2 ভাই বোন পেট ভরে অনেক অনেক বিরিয়ানি খায়। এভাবেই 15 দিন কাটে। আর অঙ্কিতা সবসময় তার 2 ভাই বোনকে নিয়ে ব্যস্ত থাকে। সে বাড়ির কোনো কাজকর্ম করে না, নাইবা রান্না বান্না করে। তাই অঙ্কিতার বড় যা এবং শাশুড়ি মাকে সমস্ত কাজকর্ম করতে হয়। আর এভাবেই দেখতে দেখতে 1 মাস কেটে যায়। আর 1 মাস পর অঙ্কিতার 2 ভাই বোন নিজেদের বাড়িতে ফিরে যায়। কিন্তু যেদিন অঙ্কিতার ভাই বোন বাড়িতে ফিরে যায়, তার পরের দিনই অঙ্কিতার বাবা মা আবার মেয়ের শ্বশুর বাড়িতে এসে উপস্থিত হয়। আর তাদেরকে দেখে অঙ্কিতার শ্বশুর বাড়ির লোকেরা একেবারে চমকে ওঠে। কিন্তু অঙ্কিতা তার বাবা মাকে দেখে খুবই খুশি হয়। বাবা মা, তোমরা এসেছো? তোমরা ভালো আছো তো? কতদিন পর তোমাদেরকে দেখলাম। তোমরা যে হঠাৎ করে এখানে এসে আমাকে সারপ্রাইজ দেবে, আমি তো ভাবতেই পারিনি। না রে, আসলে আমাদের তোর কথা খুবই মনে পড়ছিল। আমরা আরো কয়েকদিন আগে এখানে চলে আসতাম, কিন্তু সুস্মিতা আর শুভদীপ এখানে ছিল বলে আমরা আর এলাম না। ভাবলাম এতগুলো মানুষ একসঙ্গে এখানে এলে তোর শ্বশুর বাড়িতে হয়তো সমস্যা হতে পারে। আরে না না মা, সমস্যা হবে কেন? এটাকে লোকের বাড়ি মনে করছো নাকি? এটা তোমার মেয়ের শ্বশুর বাড়ি, আর তোমাদের যখন ইচ্ছা হবে তোমরা তখনই চলে আসতে পারো। তাছাড়া আমিও তোমাদেরকে খুব মিস করছিলাম। এসেই যখন গেছো, তোমাদেরকে কিন্তু এখানে 10-15 দিন অবশ্যই থাকতে হবে, না হলে কিন্তু আমি তোমাদেরকে ছাড়বো না। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা তো থাকবো বলেই এখানে এসেছি। দেখতে পাচ্ছিস না আমরা কত বড় ব্যাগ নিয়ে এসেছি, সব একেবারে গুছিয়ে নিয়ে চলে এসেছি। এই শুনে অঙ্কিতার বড় যা এবং শাশুড়ি মা ভয় পেয়ে যায়। কারণ অঙ্কিতা যেহেতু ভীষণ পরিমাণে অলস ছিল, তাই সে কোনো রকম রান্নাবান্না এবং বাড়ির কাজকর্ম করতে চাইতো না। তাই সবসময় অঙ্কিতার বড় যা এবং শাশুড়ি মাকে সমস্ত কিছু করতে হয় এবং অঙ্কিতার বাবা মায়ের সেবা যত্ন করতে হয়। এভাবেই দেখতে দেখতে 1 মাস কাটে। আর 1 মাস ধরে মেয়ের শ্বশুর বাড়িতে থাকার পর অঙ্কিতার বাবা মা আবার নিজের বাড়িতে ফিরে যায়। কিন্তু এখানেই শেষ নয়। অঙ্কিতার বাবা মা বাড়িতে যেতে না যেতেই পরের দিনই অঙ্কিতার বড় দাদা এবং বৌদি অঙ্কিতার শ্বশুর বাড়িতে এসে উপস্থিত হয়। আর যা দেখে এবার অঙ্কিতার শাশুড়ি মা এবং বড় যা প্রচন্ড পরিমাণে রেগে যায়। মা, কি হচ্ছে বলুন তো? আমি তো আপনার ছোট বৌমার ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। এরা কি পার্মানেন্টলি আমাদের বাড়িতে থাকবে বলে ঠিক করেছে? প্রথমে আপনার ছোট বৌমার ভাই বোন এসে 1 মাস থেকে গেল, তারপর বাবা মা, আবার আজকে দাদা বৌদি। আমি কিন্তু আগে আপনাকে বলে দিচ্ছি, আমি আর বাড়ির কোনো কাজকর্ম করতে পারবো না, আর রান্না বান্নাও করতে পারবো না। এবার ছোটই সবকিছু করবে। আরে আসতে বলো আসতে বলো। ছোট বৌমা শুনতে পেলে খারাপ ভাববে। ঠিক আছে, আমি কিছু একটা করছি। আরে কি ব্যাপার, তোমরা হঠাৎ করে আজকে আমাদের বাড়িতে এলে যে? না মানে কালকেই তো অঙ্কিতার বাবা মা এখান থেকে গেল, আর তোমরা আবার আজকে এখানে চলে এলে। বাড়িতে কোনো সমস্যা হয়েছে নাকি?
না না কাকিমা, কোনো সমস্যা হয়নি। আসলে আমাদের বাড়ির সবাই অঙ্কিতার বাড়িতে ঘুরতে আসছি তো, তাই আমরা ভাবলাম আমরাও বাদ যাব কেন। অনেকদিন হয়ে গেল আমাদের কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই ভাবলাম ননদের বিয়ে হয়েছে যখন ননদের শ্বশুর বাড়ি থেকে ঘুরেই যাই। আচ্ছা অঙ্কিতা, তুমি কিছু বলছো না কেন? আমরা কোথায় থাকবো আমাদেরকে রুমটা দেখিয়ে দাও। অঙ্কিতার মুখ দেখে তার শাশুড়ি মেয়ে এবং বড় যা খুব ভালো মতোই বুঝতে পারে যে অঙ্কিতা তার দাদা বৌদিকে নিজের শ্বশুর বাড়িতে দেখে মোটেই খুশি হয়নি। আসলে অঙ্কিতার বৌদি নূপুর প্রচন্ড পরিমাণে অলস এবং কাজচোর মহিলা ছিল, আর সে সবসময় অতিথিদের বাড়িতে গিয়ে থাকতে পছন্দ করত। তাই সে যেখানে ঘুরতে যেত সেখান থেকে বাড়িতে যাওয়ার নাম করত না, আর সেই জন্যই অঙ্কিতা তার দাদা এবং বৌদিকে দেখে প্রচন্ড পরিমাণে চাপে পড়ে যায়। এই যে এই গেস্ট রুমেই তোমরা থাকবে, কেমন? সবকিছু পরিষ্কার করে আছে, তোমাদের কোনো সমস্যা হবে না। সমস্যা হবে না মানে? নিশ্চয়ই সমস্যা হবে। তোমাদের গেস্ট রুমে তো এসি নেই, আর তুমি তো ভালো করে জানো আমরা এসি রুম ছাড়া থাকতে পারি না। তুমি এক কাজ করো, তুমি তোমার রুমে আমাদেরকে থাকতে দাও, আশা করছি তোমার কোনো সমস্যা হবে না। বৌদির কথা শুনে অঙ্কিতা কিছু বলতে পারে না, তাই সে নিজের রুম তার দাদা এবং বৌদিকে থাকার জন্য ছেড়ে দেয়। এর ফলে অঙ্কিতা ভীষণ পরিমাণে মুশকিলে পড়ে। শুধু তাই নয়, পরের দিনই অঙ্কিতার শাশুড়ি মা এবং বড় যা কিছুদিনের জন্য নিজেদের অতিথিদের বাড়িতে ঘুরতে চলে যায়। আর এর ফলে অঙ্কিতা প্রচন্ড পরিমাণে বিপদে পড়ে, কারণ এখন তাকে বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয় এবং রান্নাবান্না করে দাদা বৌদিকে খাওয়াতে হয়। কিন্তু অঙ্কিতার বৌদি কোনো রকম ভাবে তাকে সাহায্য করে না, বরং একের পর এক সে খাবারের অর্ডার করে আর অঙ্কিতাকে সেই খাবারগুলো রান্না করে দিতে হয়। এভাবেই দেখতে দেখতে 15 দিন কেটে যায়, আর অঙ্কিতা একেবারে বিরক্ত হয়ে ওঠে। তাই অঙ্কিতা বাধ্য হয়ে তার বাবা মাকে ফোন করে বলে, মা, অনেকদিন হয়ে গেল দাদা বৌদি কিছুতেই বাড়ি যেতে চাইছে না। তুমি দাদা আর বৌদিকে ফোন করে বাড়িতে ডেকে নাও, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি খেটে খেটে একদম মরে যাচ্ছি। আমি তোমাদেরকে আমার শ্বশুর বাড়িতে আসতে বলেছি, মানে এই নয় যে তোমরা একের পর এক এখানে আসবে আর আমার শ্বশুর বাড়িতে 1 মাস করে থেকে যাবে। অঙ্কিতার কথা শুনে তার বাবা মা সেদিনই ছেলে বৌমাকে ফোন করে বাড়িতে ডেকে নেয়। এর ফলে অঙ্কিতা মনে মনে খুবই খুশি হয়। যাক, বাঁচা গেল। এতদিন পর্যন্ত আমার বড় যা শাশুড়ি মা রান্না বান্না করতো বলে আমার কোনো সমস্যা হয়নি। তাই আমার ভাই বোন আর বাবা মা যখন ছিল তখন আমি বুঝতেই পারিনি বাড়িতে অতিথি থাকলে সমস্যা কাকে বলে। কিন্তু আমার দাদা বৌদি আসতেই আমি জ্বালা কাকে বলে বুঝতে পেরেছি। আমি আর কিছুতেই আমার বাপের বাড়ির পরিবারকে বারে বারে এখানে আসার জন্য জোর করব না, না হলে আমি বিপদে পড়ে যাব। এভাবে সেদিনের পর থেকে অঙ্কিতা বারে বারে তার বাপের বাড়িতে ফোন করে তার পরিবারকে শ্বশুর বাড়িতে আসার জন্য জোর করে না। সঙ্গীতা দেবী তার স্বামী রমেশ বাবু এবং 4 ছেলে অজয়, সুজয়, বিজয় এবং রণজয়কে নিয়ে বাস করে। সঙ্গীতা দেবী এবং তার পরিবার ছিল অনেক ধনী। তার 4 ছেলে আলাদা আলাদা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ম্যানেজার পদের সঙ্গে যুক্ত ছিল। শহরে বসবাস করাই এবং অনেক বেশি ধনী হওয়ায় সঙ্গীতা দেবী প্রচন্ড পরিমাণে অহংকারী ছিল। সে বিশেষ করে গ্রামের মানুষদের মোটেই পছন্দ করতে পারত না, কারণ তার মনে একটা ভ্রান্ত ধারণা ছিল সে গ্রামের মানুষদের অশিক্ষিত এবং মূর্খ বলে মনে করত। একদিন তাদের বাড়িতে এক মেয়ে আসে বাড়ির কাজকর্ম করার জন্য। দিদিমণি, আপনি তো কাজের মেয়ে খুঁজছিলেন, সেজন্য আপনাদের পাড়ার একজন আমাকে খবর দিয়েছে, তাই আমি আপনার সঙ্গে কথা বলতে এলাম। আমি কবে থেকে কাজে আসবো দিদিমণি? আরে দাঁড়াও, কবে থেকে কাজে আসবে মানে? আগে আমি তোমার ইন্টারভিউ নেব। তোমাকে আমার পছন্দ হলে তারপরে আমি আমার বাড়িতে তোমাকে কাজে রাখবো, না হলে নয়। আগে তুমি তোমার কোয়ালিফিকেশন বলো। আমার বাড়িতে কাজ করার মতো কি কোয়ালিফিকেশন আছে তোমার? তার আগে বলো তুমি কোথায় থাকো, তোমার ঠিকানা কোথায়? দিদিমণি, আমার কোয়ালিফিকেশন বলতে আমি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করেছি। তারপর বাবা মায়ের টাকা পয়সা না থাকায় আমি আর বেশি দূর পর্যন্ত পড়াশোনা করতে পারিনি। কিন্তু আমার কলেজে ভর্তি হওয়ার খুব ইচ্ছে ছিল। আর আমার বাড়ি হলো রামনগর গ্রামে, আপনাদের এখান থেকে অনেকটাই দূরে। শান্তির কথা শুনে সঙ্গীতা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। কি, তুমি একজন গ্রামের মেয়ে? তুমি ভাবলে কি করে তোমার মতো গ্রামের মূর্খ মেয়েকে আমি আমার বাড়িতে কাজে রাখবো? তোমরা গ্রামের মেয়েরা নিজেকে কি মনে করো? তোমরা শহরের মডার্ন বাড়িতে কাজ করতে পারবে? একদমই নয়। আমি কোনো গ্রামের মূর্খ মেয়েকে আমার বাড়িতে কাজে রাখবো না। আমার বাড়িতে কাজ করতে গেলে শহরের শিক্ষিত হতে হবে। চলে যাও এখান থেকে। এইভাবেই সঙ্গীতা দেবী সেই গ্রামের মেয়েকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর যা দেখে রমেশ বাবুর খুবই খারাপ লাগে।
সঙ্গীতা, তুমি কিন্তু এটা একদমই ঠিক করলে না। মেয়েটা গ্রামের বলে তুমি ওকে মূর্খ ভেবে অপমান করলে। তুমি কিন্তু ভুলে যাচ্ছ তুমি একজন গ্রামের মেয়ে। আমি তোমাকে গ্রাম থেকে বিয়ে করে শহরে নিয়ে এসেছিলাম। আর তাছাড়া মেয়েটা তো বললো উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে, তারপরেও তুমি ওকে মূর্খ বলছো। গ্রামের লোকেরা যতই পড়াশোনা করুক না কেন, ওরা মূর্খ তো মূর্খই থেকে যায়। ওরা কোনোদিনও আমাদের শহরবাসীর মতো মডার্ন কিংবা স্মার্ট হতে পারে না। আর তাই আমি গ্রামের গেও মানুষদের কখনোই পছন্দ করতে পারি না। ঠিক এমন সময় তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে আর সঙ্গীতা দেবী খুবই খুশি হয়ে তাড়াতাড়ি করে দরজা খোলে। সে দেখে যে তার 4 ছেলে বিয়ে করে নিজেদের নতুন বউদেরকে বাড়িতে নিয়ে এসেছে। আর যা দেখে সঙ্গীতা দেবী এবং রমেশবাবু দুজনেই খুবই খুশি হয়। বাহ, তোরা এত সুন্দর সুন্দর মেয়েকে পছন্দ করেছিস, আমি খুব খুশি হয়েছি। তোরা আজকালকার মডার্ন ছেলেদের মতো নিজেদের পছন্দের মেয়েকে বিয়ে করেছিস। আমি এটাই তো চেয়েছিলাম যে আমার ছেলেরা নিজেদের পছন্দ মতো মেয়েদেরকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবে। এটাই তো আজকালকার মডার্ন যুগের ট্রেন্ড। দেখাশোনা করে বাবা মা ছেলে মেয়েদের বিয়ে দেবে, এগুলো গ্রামেই চলে, শহরে এসব এখন চলে না। যাক, তুমি তাহলে খুশি হয়েছো। তা না হলে আমি তো আবার ভাবলাম তুমি হয়তো বাড়িতে এখনই অশান্তি শুরু করবে। এবার তুমি তোমার বৌমাদের বরণ করে বাড়িতে তোলো। তুমি আবার গ্রামের মূর্খদের মতো কথা বলছো কেন? নতুন বউদেরকে বরণ করে বাড়িতে তোলা হয় গ্রামে। এসব গ্রামের মানুষেরাই কুসংস্কারে বিশ্বাস করে। কিন্তু আমি শহরের মডার্ন মহিলা, তাই আমি আমার বৌমাদেরকে বরণ করব না। আমি চাইবো আমার বৌমারা মডার্ন ভাবে শ্বশুর বাড়িতে প্রবেশ করবে। দাঁড়াও, আমি তোমাদের জন্য এখনই ডিজে গান চালিয়ে দিচ্ছি। তোমরা ডিজে গানে ডান্স করতে করতে শ্বশুর বাড়িতে প্রবেশ করবে, কেমন? সঙ্গীতা দেবীর কথা শুনে তার 4 ছেলে এবং নতুন 4 বৌমা প্রচন্ড পরিমাণে অবাক হয়। সঙ্গীতা দেবী তখনই ডিজে গান চালিয়ে দেয় যাতে তার 4 বৌমা খুবই মডার্ন ভাবে শ্বশুর বাড়িতে গৃহপ্রবেশ করতে পারে। কিন্তু গান চালানোর পরও সঙ্গীতা দেবীর 4 নতুন বৌমা লজ্জায় চুপচাপ মাথা নত করে দাঁড়িয়ে থাকে। আর যা দেখে সঙ্গীতা দেবী খুবই অবাক হয়ে বলে, একি, তোমরা এত লজ্জা পাচ্ছ কেন? আমি তো ভাবলাম ডিজে গান চালানোর সঙ্গে সঙ্গেই তোমরা 4 জনে ডান্স করতে শুরু করবে। যাক, আমার মনে হচ্ছে তোমরা লজ্জা পাচ্ছ। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমরা চলো, বাড়ির মধ্যে চলো। এই বলে সঙ্গীতা দেবী তার 4 বৌমাকে বাড়ির মধ্যে নিয়ে যায়। আচ্ছা মা, আমরা তাহলে আমাদের ঘরে যাই। আসলে আমরা অনেক দূর থেকে জার্নি করে এসেছি এখানে। আমরা সবাই ভীষণ ক্লান্ত। আমরা একটু রেস্ট করি, তারপর বাকি কথা হবে। আরে আরে, এত তাড়াহুড়ো কিসের? তোরা অবশ্যই রেস্ট করবি, কিন্তু তার আগে আমি আমার বৌমাদের সঙ্গে পরিচয় করতে চাই। আমার নতুন বৌমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দে আগে। তোমার বৌমারা নিজেদের ইন্ট্রোডাকশন নিজেরাই দেবে। তোমার যা জিজ্ঞাসা করো তুমি এদেরকে জিজ্ঞাসা করে নাও। আমি যেহেতু বাড়ির বড় বউ, তাই সবার আগে আমি শুরু করি। আমার নাম মনিকা, আর আমি মধুপুর গ্রাম থেকে এসেছি। আমি আমার গ্রামকে খুব ভালোবাসি। আর আমার নাম কবিতা, আমিও মধুপুর গ্রাম থেকে এসেছি। আসলে আমরা 4 জনেই মধুপুর গ্রামেই থাকি, আর আমরা 4 জনে বান্ধবী। আমার পছন্দের কাজ হলো ঘুঁটে তৈরি করা। আমি বাড়িতে যখনই ফাঁকা সময় পেতাম তখনই আমি ঘুঁটে তৈরি করতাম। আর আমার পছন্দের কাজ হলো ছাগল গরু চড়ানো। আমার বাপের বাড়িতে অনেকগুলো গরু ছাগল আছে। আমি ছোটবেলা থেকে গরু ছাগলের সঙ্গেই মানুষ হয়েছি। গরু ছাগলকে নিয়ে মাঠে ঘাটে চড়াতে আমার খুব ভালো লাগে। 3 বৌমার মুখে এমন কথা শুনে সঙ্গীতা দেবী রাগে একেবারে বোম হয়ে ওঠে। তাই তার ছোট বৌমা তিতলি কিছু বলতে যাবে, তার আগেই সঙ্গীতা দেবী তাকে আটকে দেয়। থাক, আমি তোমার মুখে আর নতুন করে কিছু শুনতে চাই না। এই, তোরা 4 জনে শেষ পর্যন্ত গ্রামের মূর্খ মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলি। আমি তো মনে করেছি তোরা শহরের মডার্ন মেয়েদেরকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিস, কিন্তু তোরা শেষ পর্যন্ত গ্রামের গেও মেয়েদেরকে পছন্দ করলি। এটা কিন্তু একদমই ঠিক করলি না তোরা। এ তুমি কি বলছো মা? এরা 4 জনে গ্রামে থাকে তা আমরা মানছি, কিন্তু এরা যে মূর্খ তা তো নয়। এরা সবাই গ্রামের স্কুল কলেজ থেকে পড়াশোনা শিখেছে। শুধুমাত্র গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশটাই আলাদা, তাছাড়া আর তো কোনো পার্থক্য নেই। আর তাছাড়া আমাদের 4 ভাইয়ের সংস্কারী মেয়েই পছন্দ, আর শহরে তো সংস্কারী মেয়ে পাওয়া খুবই মুশকিল। তাই আমরা গ্রামের মেয়েদেরকেই বিয়ে করে নিয়ে এসেছি। তোমরা খুব ভালো কাজ করেছো, আমি তোমাদের সিদ্ধান্তে খুবই খুশি। কিন্তু তোমার মা যে মোটেই খুশি হয়নি সেটা তো তোমরা বুঝতেই পারছো, কারণ তোমার মা গ্রামের মানুষদের পছন্দ করে না। তোমার মায়ের কাছে শিক্ষিত ধারণা হচ্ছে মডার্ন হওয়া, আর যারা গ্রামে থাকে তোমার মায়ের মতে তারা সকলে অশিক্ষিত হয়, বুঝেছো? রমেশবাবুর কথা শুনে সঙ্গীতা দেবীর খুবই রাগ হয়। তাই সে কোনো কথা না বলেই সেখান থেকে উঠে চলে যায়। সঙ্গীতা দেবী কিছুতেই গ্রামের মেয়েদেরকে নিজের বৌমা হিসেবে মেনে নিতে পারে না, তাই সে বাড়ির সকলের সঙ্গেই কথা বলা বন্ধ করে দেয়। কিন্তু মনিকা, কবিতা, পিয়ালি এবং তিতলি তাদের মডার্ন শ্বশুর বাড়িতে নিজেদেরকে খুব ভালো মতো মানিয়ে নেয়, কারণ তারা গ্রামের মেয়ে হলেও তারা সকলেই শিক্ষিত ছিল। তাই যে কোনো জিনিস বুঝতে তাদের সেরকম কোনো সমস্যা হতো না।
আর তারা খুবই সংস্কারী মেয়েদের মতো বাড়ির সমস্ত কাজকর্ম করে আর বাড়ির সকলেরই খুবই খেয়াল রাখে। কিন্তু তবুও সঙ্গীতা দেবী তার 4 বৌমাকে পছন্দ করতে পারে না। একদিন সঙ্গীতা দেবীর এক প্রতিবেশী বন্ধু মোহিনী দেবী তাদের বাড়িতে আসে। কি ব্যাপার মোহিনী, আজকে এতদিন পর আমার বাড়িতে এলি? অনেকদিন ধরে তোর তো পাত্তাই পাওয়া যায়নি। আজকাল বুঝি খুবই ব্যস্ত থাকিস? হ্যাঁ রে, আর বলিস না, ছেলের বিয়ে দেওয়ার পর আমার জীবনটা একেবারে তছনছ হয়ে গেল। শহরের মডার্ন মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিলাম। ভেবেছিলাম বৌমা বাড়িতে এসে সংসার সামলাবে আর আমি বাকি জীবনটা আনন্দ করে কাটাবো, কিন্তু আমার মডার্ন বৌমা বাড়িতে আসার পর থেকে আমার জীবনটা একেবারে নরক হয়ে গেল। এমন সময় সঙ্গীতা দেবী 4 বৌমা জলখাবার নিয়ে সেখানে আসে। কাকিমণি, এই নিন, আমরা আপনাদের জন্য জলখাবার নিয়ে এসেছি, কারণ আপনি আমাদের বাড়ির অতিথি। আর আমাদের বাবা মায়েরা সবসময় বলে বাড়িতে অতিথি এলে আগে তাকে জলখাবার দেওয়া উচিত। আপনি আগে কিছু খেয়ে নিন, তারপর আমাদের শাশুড়ি মায়ের সঙ্গে গল্প করবেন। এই, তোমাদেরকে কে লেকচার ঝাড়তে বলেছে? যাও চুপচাপ এখান থেকে, একদম আমাদেরকে ডিস্টার্ব করবে না। এভাবেই সঙ্গীতা দেবী তার 4 বৌমাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আচ্ছা, তুই কি বলছিলিস যেন? তোর একটা মাত্র ছেলে, তুই এত ভালো মডার্ন বৌমা পেয়েছিস। তোর তো ভাগ্য খুবই ভালো যে তোর ছেলে মডার্ন মেয়েকে বিয়ে করেছে। তারপরও তুই বলছিস তোর জীবন নরক হয়ে গেছে। হ্যাঁ রে বাবা, আমি যা বলছি ঠিকই বলছি। আমার বৌমা এক মুহূর্ত বাড়িতে থাকে না, সারা দিন শুধু বন্ধু বান্ধবদের সঙ্গে টই টই করে ঘুরে বেড়ায়। আবার রাত্রিবেলাতেও নাইট ক্লাবে যায়, পাবে যায়, সারা রাত পার্টি করে, আর আমাকেই বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয়। ঠিক এমন সময় মোহিনী দেবীর মডার্ন বৌমা প্রিয়াঙ্কা তার 2-1 বন্ধু বান্ধবকে নিয়ে সেখানে চলে আসে। প্রিয়াঙ্কা এবং তার বন্ধুরা সকলেই খুবই মডার্ন শর্ট ওয়েস্টার্ন ড্রেস পরেছিল, আর যা দেখে সঙ্গীতা দেবীর খুবই ভালো লাগে। শাশুড়ি মা, আপনি এখানে বসে আপনার বন্ধুর সঙ্গে গল্প করছেন? আপনি জানেন না 10টা বেজে গেছে? আমার বন্ধুদের সঙ্গে বাইরে বেরোনোর সময় হয়ে গেছে। আজকে আমি আমার বন্ধুদের সঙ্গে শপিং করতে যাব, কারণ রাতে আমার একটা পার্টি আছে, আর আমি পার্টিতে পরে যাওয়ার জন্য আমার সুন্দর একটা ড্রেস কিনবো। আপনি বাড়িতে যান, কারণ বাড়িতে এখন কেউ নেই। ঠিক আছে বৌমা, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি যাচ্ছি। আমিও তো ওয়েট করতে পারবো না, ওকে? আমার দেরি হয়ে যাচ্ছে। আমার বন্ধুরা আমাকে ডাকতে বাড়িতে চলে এসেছে। আমি এখান থেকে সোজা শপিং মলে যাচ্ছি, আর বাড়ির দরজা জানালা সবই কিন্তু খোলা আছে, তাই চুরি হয়ে গেলে আপনি আমাকে কিছু বলতে পারবেন না। চলো গাইস, শপিং করতে যাই। এই বলে প্রিয়াঙ্কা তার বন্ধুদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। এর ফলে মোহিনী দেবী কোনো খাবার না খেয়েই বাধ্য হয়ে বাড়িতে চলে যায়। আর এমন ঘটনা দেখার পরও সঙ্গীতা দেবীর একবারও মনে হয় না যে সে ভাগ্য করে খুবই ভালো সংস্কারী বৌমা পেয়েছে, বরং মোহিনী দেবীর মডার্ন বৌমাকে তার মনে মনে খুবই পছন্দ হয়। এরকম ভাবে আরো 2-4 দিন কাটে। সঙ্গীতা দেবী কিছুতেই তার বৌমাদের সঙ্গে ভালো মুখে কথা বলে না। সে সবসময় তার বৌমাদেরকে গ্রামের মূর্খ গেঁয়ো বলে অপমান করে। একদিন বিকেল বেলা 4 বৌমা ব্যালকনিতে দাঁড়িয়ে একে অপরের সঙ্গে গল্প করে। আমাদের গ্রামটাই খুবই ভালো ছিল রে। শহরে বিয়ে করে খুব ভুল করেছি। শহরের মানুষেরা কেউ কারোর সঙ্গে ভালোভাবে কথা বলে না, সবাই একা একা থাকতেই ভালোবাসে। আর আমাদের গ্রামে বিকাল হলেই যেন চারিদিকে মেলা হয়, সবাই এক জায়গায় হয়ে একে অপরের সঙ্গে গল্প করে। তারপর গ্রামের মেয়েরা মহিলারা একসঙ্গে শাক তোলে। আমার খুব ভালো লাগে। সত্যি আমারও গ্রামের দিনগুলোর কথা খুব মনে পড়ে। আর শহরের মানুষেরা নিজেরা ঘরের মধ্যে বন্দি থাকে। আর ওই দেখ, একটা ষাঁড় গরু দেখা যাচ্ছে। শহরে পুরো জিনিসটাই উল্টো, গরু ছাগলরা বাইরে ঘুরে বেড়াচ্ছে আর মানুষরা ঘরে বন্দি। ঠিক এমন সময় তারা দেখে যে মোহিনী দেবীর মডার্ন বৌমা নেশাগ্রস্ত অবস্থায় বাড়ির দিকে যাচ্ছে। আর এমন সময় সেই ষাঁড় গরু প্রিয়াঙ্কার দিকে ধেয়ে আসে। এর ফলে প্রিয়াঙ্কা খুবই ভয় পেয়ে যায়, আর সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে ওঠে। এমন সময় সঙ্গীতা দেবীর 4 বৌমা সেখানে ছুটে যায় আর সেই ষাঁড় গরুর হাত থেকে প্রিয়াঙ্কাকে রক্ষা করে। তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা আমার বৌমাকে রক্ষা করলে। তোমরা যদি না থাকতে তাহলে জানি না আমার বৌমার আজকে কি হতো। আমার মডার্ন বৌমা তো মদ খেয়ে টলতে টলতে বাড়ি ফিরছে। ওর নিজের পায়ে হেঁটে বাড়ি যাওয়ার মতো ক্ষমতা নেই, কিন্তু তোমরা ওই ষাঁড় গরুটাকে শান্ত করলে কিভাবে? কাকিমণি, আমরা 4 জনেই গ্রামে থাকি, আর ছোটবেলা থেকে আমরা গরু ছাগল পুষেছি, তাই কিভাবে গরু ছাগলদের শান্ত করতে হয় আমরা খুব ভালো মতোই জানি।
তোমরা গ্রামের মেয়ে, তোমাদেরকে দেখে তো বোঝাই যায় না। সত্যি তোমরা খুবই সংস্কারী। আমার বৌমাটাও যদি তোমাদের মতো সংস্কারী হতো তাহলে আমি খুব খুশি হতাম। আমি তোমাদের কাছে হাত জোর করে একটা অনুরোধ করতে চাই, দয়া করে আমার বৌমাকে তোমাদের মতো বানিয়ে দাও। আমি চাই আমার মডার্ন বৌমা যেন তোমাদের মতো সংস্কারী হয়ে যায়, তাহলেই আমি খুব খুশি হব। কারণ আমার এরকম মডার্ন বৌমা চাই না, আমার সংস্কারী বৌমা চাই। এই ঘটনা থেকে সঙ্গীতা দেবী মনে মনে তার ভুল বুঝতে পারে, আর সে তখনই তার 4 বৌমার কাছে ক্ষমা চায়। সঙ্গীতা দেবী 4 বৌমা সেদিন থেকে প্রিয়াঙ্কার সঙ্গে বন্ধুত্ব করে আর প্রিয়াঙ্কাকে সংস্কার আচার শেখাতে থাকে। এর ফলে কিছুদিনের মধ্যেই প্রিয়াঙ্কাও তাদের মতো সংস্কারী হয়ে যায়, আর যা দেখে মোহিনী দেবী খুবই খুশি হয়। এভাবেই সঙ্গীতা দেবীর মন থেকে গ্রামের মানুষদেরকে নিয়ে ভ্রান্ত ধারণা দূর হয়ে যায়, আর সে এখন তার বৌমাদেরকে যথেষ্ট সম্মান করে এবং যোগ্য মর্যাদা দেয়।